জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। নিয়ে এলাম জাতির কথার পক্ষ থেকে একটি পডকাস্ট। প্রথমেই জ্যোতির্ময়বাবু, তপনদার কথা, একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে এখন। তপনদা বলেছিলেন যে তৃণমূল আসুক কি পশ্চিমবঙ্গে বিজেপি থাকুক, পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ হবে, হিন্দুর ভাগ্য নির্ধারণ হবে গৃহযুদ্ধের মাধ্যমে। এবং হিন্দুরা যদি ওই ভোট বাক্সে একটা ভোট দিয়ে যদি নিশ্চিন্ত বসে যায় যে না আমার জমি সুরক্ষিত, বড় ভুল করছে তারা। সব থেকে বড় উদাহরণ গতকাল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, যদিও রাজনৈতিক, কিন্তু তাও চন্দ্রনাথ রথকে ওইভাবে গুলি করে মারা। আপনার কি মনে হচ্ছে কেন হলো? চন্দ্রনাথ রথ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, উনি পিএ ছিলেন। উনি বিজেপি করতেন না বা কোনো হিন্দুত্ববাদী সংগঠন করতেন না, উনি শুধুমাত্র পিএ ছিলেন। ওনার যত শুভেন্দু অধিকারীর যত অ্যাপয়েন্টমেন্ট থেকে আরম্ভ করে সব কিছু তিনি সে ফাইলে নোট করতেন, তাকে সেগুলো ফলো আপ করতেন। এগুলো যেগুলো আত্মসহায়কের কাজ হয়, পিএর কাজ হয়, সেগুলো উনি করতেন। তাহলে ওনাকে কেন হত্যা করা হলো? ওনাকে হত্যা করা হলো এই কারণে, একটা প্রাক্তন সেনা কর্মী, তাকে হত্যা করা হলো কেন না? একটা শুভেন্দু অধিকারীকে একটা মেসেজ দিতে, বিজেপি পার্টিকে একটা মেসেজ দিতে যে আমাদের বিরুদ্ধে কিন্তু লেগো না। আমাদের বলতে কাদের বোঝাচ্ছে? আমাদের বলতে জেহাদিদের, আমাদের বিরুদ্ধে লেগো না। আমরা গ্রেটার বাংলাদেশের অংশ, আমাদের বিরুদ্ধে লেগো না। এবং সব থেকে দেখছি বিজেপির আত্মসহায়কের মৃত্যুর পরে বাংলাদেশে এই নিয়ে খবর এবং বাংলাদেশিরা উল্লাস প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে। তাহলে এটা তো মিলেই যাচ্ছে, আপনি যেটা বলছেন সেটার সাথে মিলে যাচ্ছে। এবং যারা খুন করেছে তাদের টিকিটই পর্যন্ত পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং জিহাদিরা মিলেমিশে পুরো প্ল্যান করে এই কাজটা করেছে। এবং কিভাবে সেখান থেকে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া যাবে এবং যাতে তার কোনোদিন টিকিটই না পাওয়া যায়, তার খুব সুন্দর ব্যবস্থা তারা করে রেখে দিয়েছে। ওইখানে ওই জায়গাটায় এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তারা বিকেল থেকে অপেক্ষা করছিল। তারে কোথায় ছিল রাজ্য পুলিশ, গোয়েন্দা দপ্তর, একটা গাড়ি, 2-3টে বাইক? ও তো কোনো প্রধানমন্ত্রী নয় বা শুভেন্দু অধিকারী নয় বা অন্য কোনো অমিত শাহ নয় যে তাকে দেখবার জন্য তারা ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। একটা গাড়ি এবং দুটো বাইক, তারা ওখানে দাঁড়িয়ে আছে বিকেল থেকে। অথচ পুলিশ বা গোয়েন্দা দপ্তর তাদের একবারও চেস করলো না যে কেন এই গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এমনিতেই বলা হয় কোনো গাড়ি যদি এক জায়গায় বেশিক্ষণ থাকে তখন তাকে ফলো আপ করা হয়, কেন দাঁড়িয়ে আসে? তাহলে কেন হলো না? কারণ পুলিশ কেয়ার করে না, পুলিশ কেয়ার করে না। শুভেন্দু অধিকারীকে এটা বার্তা দেওয়া হলো, বেশি বেরো না, বেশি হিন্দু হিন্দু করো না, বেশি তোমরা ওই উল্টো করে লোটকে সোজা করে দেবো এইসব কথাবার্তা বলো না। এটা ইউপি নয়, এটা হলো আমাদের গ্রেটার বাংলাদেশ, আমাদের তোমাদের পশ্চিমবঙ্গ, আমাদের গ্রেটার বাংলাদেশ বা বাংলা বা বাংলা, জয় বাংলা, যাই হোক, এটা আমাদের। বেশি বেরো না। কোনো সিআরপিএফ বা কোনো সেন্ট্রাল বাহিনী, সিকিউরিটি পরবর্তীকালে তোমাদের রক্ষা করতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে যেটা বলছিলাম, আপনি যেটা বলছেন, মানে আপনি তার মানে বলছেন যে এটা পুরোপুরি পলিটিক্যালি মোটিভেটেডের থেকেও বেশি এটা হচ্ছে একটা জিহাদি হামলা। অবশ্যই জিহাদি হামলা। এটা মেসেজ দেওয়া হলো বাংলার বুকে তোমরা যে এই সেকুলারিজমের নামে যে নোংরামি চলে, এই সেকুলার কথাটা কেন থাকবে? এই সেকুলারের থেকে কাউকে যদি আপনি বলেন তুই একটা বেশ্যা বা তুই একটা মাগিবাজ, তার থেকেও বড় গালাগালি হচ্ছে সেকুলার বলা। সেকুলার শব্দের অর্থ কি? সেকুলার শব্দের অর্থ হচ্ছে হিন্দু ধর্ম এবং হিন্দুর যে
মূর্তি বা ইত্যাদিকে পৃথিবীর থেকে মুছে দেওয়া। আপনার অক্সফোর্ডের ডিকশনারিতে কি আছে সেটা জানার দরকার নেই। ভারতবর্ষের বুকে সেকুলারের মানে হচ্ছে হিন্দু বলে কিছু থাকবে না, আর হিন্দু যেসব দেবদেবীর পুজো করে তার কোনো অস্তিত্ব থাকবে না। এটার অর্থ হচ্ছে সেকুলার। যার জন্য পাকিস্তান হয়ে যাওয়ার পরে এখানে সব মুসলমান সেকুলারিজমকে একেবারে বুকে আঁকড়ে ধরেছে। আহা দেখো আমরা কত গান্ধীর ভক্ত, কত বড় সেকুলার। তার সঙ্গে ওই শুয়োরের বাচ্চা কমিউনিস্ট আর এই কবি শিল্পী সাহিত্যিক। সেকুলার হচ্ছে সব থেকে, এটা হচ্ছে পুরোপুরি জিহাদি হামলা। সমঝে দেওয়া হলো, এটা সমঝে দেওয়া হলো যে বেশি হিন্দু হিন্দু করো না, খতম হয়ে যাবে। কিন্তু তাহলে তো তপন ঘোষের কথাই তো সত্য, যে এখানে বিজেপি এলেও বা ভোট বাক্সে একটা পরে বোতাম টিপলে হিন্দুর অস্তিত্ব সুরক্ষিত হবে না পশ্চিমবঙ্গের বুকে, এবং পশ্চিমবঙ্গের ভাগ্য, হিন্দুর ভাগ্য গৃহযুদ্ধের মাধ্যমেই নির্ধারণ হবে। তাহলে তো তপনদার কথাই তো সত্য হচ্ছে, যে তপনদাকে মানে পশ্চিমবঙ্গের আজকে মানে দুঃখের কথা যে তপনদার তৈরি করা জমিতে আজকে হিন্দুরা ফসল চাষ করবে, কিন্তু সেই তপনদার কথাকে কেউ কোনোদিন সিরিয়াসলি নিল না। তো এবারে হ্যাঁ বিজেপি এলেও কিন্তু বিজেপি যদি ওই সেকুলারিজমের রাস্তা ধরে, একই বৃন্তে দুটি কুসুমার রক্তের রং লাল, এই লাইন ধরে, সেটাই তো হচ্ছে। ওরা কিন্তু আজকেই তো পানিহাটিতে 2 নম্বর ওয়ার্ডে বোমা মেরেছে, কারণ বুঝে গেছে। আজকে সিউড়িতে গিয়ে ক্ষমা চাওয়া হচ্ছে কাদের কাছে? যাদের বাড়ির ছেলে তাণ্ডব চালিয়েছে সিউড়ির বুকে এতদিন, তার পাল্টা কিছু রিয়াকশন হয়েছে বলে তাদের বাড়িতে, সেই মুসলমানের বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া হচ্ছে, আমাদের ক্ষমা পাচ্ছে। তাতে লাভটা কি হচ্ছে? এটা হচ্ছে সিউড়ি বিধায়ক জগন্নাথ চ্যাটার্জি খুব সম্ভবত, তিনি গিয়ে ওই যারা এতদিন তাণ্ডব করেছে তাদেরকে গিয়ে বলছে যে আপনারা প্রাণ খুলে তৃণমূল করুন, বুক ফুটিয়ে তৃণমূল করুন, কিন্তু এত বছর যা করেছেন সেটা করার চেষ্টা করবেন না, এবং আমাদের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী, আর এগুলো হবে না। কিন্তু জগন্নাথ বাবুকে একবারও বুঝতে পারছেন, রিয়ালাইজ করার চেষ্টা করেছেন যে আজকে যদি তৃণমূল, আগামী দিনে যদি তৃণমূল যেতে, যাদের প্রতি ওই সুবে বাংলার ভালোবাসা নিয়ে যারা আছে তাদেরকে তিনি যে হাত জোর করে ক্ষমা চাইছেন, আগামী 5 বছর পরে যদি তৃণমূল বা অন্য কোনো দল ফিরে আসে, জগন্নাথ চ্যাটার্জিকে গিয়ে তারা তখন এই মহান মহানুভবতা বা উদারতাটা দেখাবে? কখনোই নয়। জিহাদিরা কখনো, যে জিহাদি হয়ে গেছে, আমাদের পাঞ্জাবের খালিস্তানি আন্দোলনকে যিনি দমন করেছিলেন গিল সাহেব একবার বলেছিল যে যার মধ্যে একবার জিহাদি চিন্তা ঢুকে গেছে তাকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, তার একমাত্রই হচ্ছে শুট অ্যাট সাইট। এবং পাঞ্জাবে যদি তিনি ওই নীতি না নিতেন, পাঞ্জাবে খালিস্তানি আন্দোলন কোনোভাবেই বন্ধ হতো না। তাহলে জগন্নাথ চ্যাটার্জির মতন লোকেরা এরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না? পৃথ্বীরাজ চৌহানের নীতি নিচ্ছে, আবার যাও বীর মুক্ত করে দিলাম তোমাকে। এরা, জগন্নাথ চ্যাটার্জি সাংবাদিক ছিলেন, তারা ওই সেকুলারিজমের মধ্যে দিয়ে জীবনে বড় হয়েছেন। উনি কি 92 সাল থেকে বিজেপিতে ছিলেন? যখন ওই ভয়ঙ্কর সিপিএম যখন ছিল, উনি কি রাম মন্দির আন্দোলনের সময় ছিলেন? হ্যাঁ, আজকে বিজেপির বড় নেতা, উনি শিক্ষিত ব্যক্তি, বিজেপিতে রয়েছেন, কিন্তু মানসিকতাকে এরা সেকুলার। মানসিকতায় হচ্ছে এরা সমস্ত সেকুলার, ম্যাক্সিমাম সেকুলার মাইন্ডেড লোকেরা বিজেপির মধ্যে রয়েছে। হিন্দুত্ব যদি, হিন্দু রাষ্ট্র এবং হিন্দুত্বের কথা যদি না বলা যায়, এই দেশ শাসন করবে কারা? হিন্দুরা হচ্ছে 1 নম্বর সিটিজেন এই দেশের। আরে সংবিধানকে তৈরি করে, এই যে দেশ ভাগ হয়েছিল তখন কি রেফারেন্ডাম নেওয়া হয়েছিল? এই যে ভারতকে যে হিন্দু রাষ্ট্র করলো না 2 ফ্যাসিস্ট, গান্ধী আর নেহেরু, এই 2 ফ্যাসিস্ট গান্ধী নেহেরু, হিটলারের থেকেও এরা বেশি ভয়ঙ্কর, গান্ধী নেহেরু আর কমিউনিস্টরা। এরা তো ভারতকে হিন্দু রাষ্ট্র করলো না, এটাই তো আদি পাপ শুরু করলো। এবং এই সেকুলারিজমের মতো বড়ি, এই জগন্নাথ চ্যাটার্জির মতো লোকেরা এই সেকুলারিজমের বই পড়েই বড় হয়েছে। একই বৃন্তে দুটি কুসুমার। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি প্রথম দিন থেকে বলছেন যে আমরা হিংসাতে আমরা প্ররোচনা দেব না, এবং তৃণমূলে বিজেপি ঝান্ডা নিয়ে এগুলো করা যাবে না। কিন্তু তারপরেও দেখছি যে দিকে দিকে বিজেপি কর্মী খুন হচ্ছে, এবং তৃণমূলীরাই খুন করছে, বোঝা যাচ্ছে।
তাহলে শ্রমিক ভট্টাচার্যর যে এই মহানুভবতা, এখানে তো উচিত কি ছিল, তৃণমূলেরও বোঝা উচিত ছিল যে না, আমাদেরকে তো মারধর, আমাদের নিজেদের পাড়াতেই আমরা দেখেছি একটি তৃণমূলী কর্মীর গায়ে হাত পড়েনি, একটি তৃণমূল। কিন্তু আমরা জানি আগামীবার পাল্টালে এই তৃণমূল কর্মীরাই কিন্তু আমাদের পেটাবে, যারা হিন্দু, যারা করেছে। এটা একটা এখানে শ্রমিক ভট্টাচার্য, আমার মনে হয় যে তিনি এখনো বাংলার যে পশ্চিমবাংলার রাজনীতি সেটা উনি বুঝতে পারছেন না। ইন্টালেকচুয়াল এরকম করে মহানুভবতা, যাও বীর ছেড়ে দিলাম, এটা করলে কিন্তু ওনার উপরে অচিরেই ব্যাকফায়ার করবে। আর এই বিষয়ে কি বলবেন শ্রমিকবাবুকে? আপনি চিন্তা করুন তো, আপনারা তখন কোথায় ছিলেন যখন রাত্রিবেলা 2টোর সময় যে স্বামী এবং সন্তানের পাশে যে মেয়েটি শুয়ে আছে, ওই শাহজাহান সন্দেশখালিতে তাদের যখন ডেকে পাঠাতো, সেই মহিলাদের যেতে হতো সারা রাত। তাদের ওপেন টিভির সামনে একটা মেয়ে, একজন বিবাহিত মহিলা, মাঝবয়সী মহিলা, টিভির সামনে বসে এই ধরনের কথাবার্তা বলছেন। তাহলে বুঝুন কতখানি অত্যাচার সহ্য করতে হয়েছে, যে টিভির পর্দায় দাঁড়িয়ে সবার সামনে মুখ দেখা। না, শ্রমিকবাবুর এই মহানুভবতার সেটাই বলছি। এটা তখন আমি শ্রমিকবাবুকে বলছি, আপনি কি তখন গিয়ে ওই শাহজাহানকে প্রতিরোধ করতে করেছিলেন? প্রতিরোধ না, এবং তার জন্য মানবতার বাণী শাহজাহানকে কি শোনাতে পেরেছিলেন? এবং তার জন্য যদি প্রাণ দিতে হয়, আপনি কি প্রাণ দিয়েছিলেন? আপনি কিন্তু করেননি। তো সেই তারপরে ওই জাহাঙ্গীর, ভোট দিলে হিন্দু মেয়েদের দিনের পর রেপ করে দেবো, তোদের বাচ্চাগুলোকে জলে ফেলে দেবো, 15-20 বছর ধরে যে কাজ করে এসছে। আর অভিষেক তাদেরকে এই কাজে করতে বলেছে কেন? হিন্দুরা যাতে ভোট দিতে না পারে, মুসলমান তো আমাকে ভোট দেবে, হিন্দুরা যাতে ভোট দিতে না পারে, সেই ভোটগুলো আমরা দিয়ে রেকর্ড সংখ্যক ভোটে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে জিতব। তখন কি আপনারা বাধা দিতে পেরেছিলেন? তো এই মানুষগুলো যদি আজকে তাদেরকে আক্রমণ করে, তাদের ওপর প্রতিশোধ নেয়, কি অন্যায় করবে তারা কি অন্যায় করবে? কিসের শান্তি, কিসের শান্তি? ওই রঘুবরের দাসের কথা চিন্তা করবেন। ওই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিল, অত্যন্ত সজ্জন, অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্রলোক, চুরি করেনি জীবনে। যখন ওই মিশনারিরা দিনের পর দিন খ্রিস্টান করছিল, বজরং দলের ছেলেরা বাধা দিতে গেছিল, উনি তাদের অ্যারেস্ট করিয়ে দিয়েছিলেন। আসতে পেরেছে বিজেপি ওখানে? আর আসতে পেরেছে? কারণ হিন্দুরা হতাশ হয়েছে, এটাই ওই বজরং দলের ছেলেরা হতাশ হয়েছে। এটাই বলতে চাইছি, পশ্চিমবঙ্গের বুকে তো আপনি মনে করেন যে পশ্চিমবঙ্গে যারা আজকে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে, তাদের কাছে উন্নয়নটা হচ্ছে সেকেন্ডারি, হিন্দুর অস্তিত্ব রক্ষাটাই তো প্রাইমারি। অবশ্যই আপনারা তখন বাধা দিতে পারেননি। যখন এইভাবে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে খুন করা হয়েছিল, তখন কি পেরেছিলেন বাধা দিতে? পারেননি। তো সেই ক্ষেত্রে জাস্টিস রিফর্মেটিভের জায়গায় তো রেট্রিবিউটিভ হলে এটাই বাস্তব। আর সেই জন্যই খুন করতে তার তো বুঝে গেছে যে বিজেপি এখন ভালো মানুষ সাজার চেষ্টা করবে, প্রয়োজনে ওই আবার ওই মুসলমান করবে, কারণ হিন্দু তো আমার বাধা। আমি আমার যেরকম মমতা অলরেডি আমরা দেখছি যে মুসলমানরা, আমরা দেখছি বিজেপির জামা পরে জয় শ্রীরাম করছে, যারা এতদিন ধরে ধর্মীয় স্লোগান দিয়ে নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে মুন্ডুপাত করে গেছে, হিন্দুদেরকে বলছে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করে প্রেগনেন্ট করে দেবো, তারা আজকে বিজেপির জামা পরে, শ্রমিক ভট্টাচার্য বলছেন, এদিকে বলছেন যে কোনো তৃণমূলীকে নেওয়া হবে না। আমরা জায়গায় জায়গায় খবর পাচ্ছি এরকম করে জামা পাল্টাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে পানিয়াডিতে দোর্দণ্ড প্রতাপ নেতার এক চেলা, বুবাই না বাবুই, সে কোনোদিন কাউকে বিজেপি করতে দেয়নি, আজকে সে বিজেপির জামা পরে ফেলছে। তো সেইখানে শ্রমিক ভট্টাচার্য বলছে যে মুখ্যমন্ত্রীকে কোনো রকমের কুরুচিকর কথা বললে বিজেপি থেকে তাড়িয়ে দেবো। কিন্তু এই যে আজকে যারা বিজেপির জামা পরে ফেলছে, তৃণমূলীরা, বামপন্থীরা, তাদেরকে আটকাবার ব্যাপারে শ্রমিক ভট্টাচার্য কতটা স্ট্রিক্ট হবেন সেটা সম্বন্ধে কিছু বলুন। মুখে বলছে, বাস্তবে দেখা যাবে এই সব তৃণমূলীতে এবং মুসলমান অঞ্চলগুলোতে বহু মুসলমান, তারা জানে তাদের কাছে পার্টিটা হচ্ছে জামাত, চামড়া নয়। বারবার করে আমরা এই জিনিস বলেছিলাম এবং আমরা এও বলেছিলাম যে এরা কিন্তু এই যে যারা আজকে বিজেপি হয়েছে, কালকে বিজেপি হেরে গেলে এরা কিন্তু বিজেপির ঘর বাড়ি জ্বালিয়ে দেবে।
আমরা কিন্তু সেই 90 সাল থেকে হিন্দুত্ব নিয়ে কাজ করি, এই হিন্দুত্ব নিয়ে কাজ করি সেই সিপিএমের যুগ থেকে। সমস্ত রকম রিস্ক সত্ত্বেও হিন্দুত্বের ওপরে কাজ করেছি, মানুষকে হিন্দুত্বে আসতে বলেছি। যদি হিন্দু এক না হও শেষ হয়ে যাবে, এই বার্তা কিন্তু সেই 90 সাল থেকে দিয়ে যাচ্ছি। আর যারা ওই যে মুসলমান এখন জামা পাল্টে ওই বিজেপি সাজার চেষ্টা করবে, বুঝতে হবে তারা এককালে গান্ধীকে গালাগালি করতো, তারা পাকিস্তান চাইতো। যেই পাকিস্তান হয়ে গেল তারা ওপারে গেল না, না গিয়ে তারা সেকুলার সেজে গান্ধী গান্ধী করতে আরম্ভ করলো। তারপরে এরা কি করলো, সিপিএমে গেল। সেই সিপিএম যখন এ হয়ে গেল তখন এরা তৃণমূলে গেল, এখন এরা বিজেপির দিকে আসবে। এটা তো মানে একদম স্ট্র্যাটেজি বলতে এটা ওদের ধর্মীয় গ্রন্থ 3/28। আমি জানি না শ্রমিক বাবু আপনি কোরআন পড়েছেন কিনা, কোরআনকে অসম্মান করা হচ্ছে না, কিন্তু কোরআন অবশ্যই শ্রমিকবাবু পড়বেন। 3/28 সূরাতে বলা হচ্ছে যে কোনো মুসলমান কোনো অমুসলিমের সাথে কোনোদিনও বন্ধুত্ব করতে পারে না, কিন্তু সাব ক্লজে বলা হচ্ছে যদি কোনো মুসলমান কোনো জায়গায় সংখ্যালঘু থাকে, তার জানমালের আশঙ্কা থাকে, তখন সে অমুসলিমদের সাথে এমনভাবে ব্যবহার করবে যেন সে তাদেরই একজন। এতে তার কুফরি মানে তাতে তার হওয়ার কোনো গুনাহ হওয়ার কোনো জায়গা নেই। এটা আমি বলছি না, কোরআনে 3/28 লেখা আছে, যেটাকে একটা কাইন্ড অফ বলা হয় আল তাকিয়া। শ্রমিকবাবু কি আপনি পড়েছেন? আপনি তো এত শিক্ষিত, আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি ইন্টেলেকচুয়াল, কিন্তু কোরআনের এই 3/28 আল তাকিয়াটা কি পড়েছেন? এবং যেখানে বিজেপির আমরা দেখছি মুসলমানরা বিজেপির জামা পরে আজকে জয় শ্রীরাম করছে, সেই জায়গার বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, তাদেরকে বলি আপনারা কি আল তাকিয়াটা সম্বন্ধে অবগত নন? এরাই কিন্তু ওই অভিষেকের কথায় 21 সালে হিন্দু মেয়েদের ওপরে ধর্ষণ করেছে। কত বিজেপি নেতা সেই সময় বাড়িতে ফোন সুইচ অফ করে বসে রয়েছে, সাধারণ কর্মীরা। এরাই প্রকাশ্যে হিন্দু বাড়িতে গরু কেটে ফেলে দিয়ে চলে গেছে। কি করে এরা আজকে বিজেপির জামা পরে জয় শ্রীরাম করতে পারে? কি করে এটা অ্যালাউ করা হচ্ছে? এটা কিন্তু অশনি সংকেত। যে হিন্দু আজকে বিজেপিকে ভোট দিয়েছে, আগামী 5 বছর পরে সেই যদি এই কাণ্ড দেখতে থাকে, সে কিন্তু হতাশ হয়ে যাবে। জেনে রাখুন, ওই রঘুবর দাসও যার জন্য চলে গেছে, আর ঝাড়খণ্ডে বিজেপি আর ক্ষমতায় আসতে পারেনি। এইবারে বলি, গর্গ চট্টোপাধ্যায় প্রতিদিন বাংলা পক্ষের নামে, কৌশিক মাইতি বাংলা পক্ষের নামে, নরেন্দ্র মোদী অমিত শাহকে তো গালাগালি করেইছে, বহিরাগত পাণ্ডবদেরকে, মহাভারতের পাণ্ডবদেরকে মাল বলে সম্বোধন, প্রতিটা পদে হিন্দুদেরকে অপমান করেছে। এই গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি, এরা এখন হয়তো এদের লোকেশন পাওয়া যাচ্ছে না, পুলিশের কাছে আছে। তা বিজেপি, আমরা বলছি না মারধর করা, এদেরকে গ্রেপ্তার করাচ্ছে না কেন? দীপক ব্যাপারী প্রকাশ্যে গোমাংস খাচ্ছে, প্রকাশ্যে সে, আমরা জানি সে জামাতের হয়ে কাজ করছে। বিজেপিও এতদিন এদের ব্যাপারে ভোকাল, এখন বিজেপি যদি পুলিশকে বলে দীপক ব্যাপারীর লোকেশন 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে, কেন গ্রেপ্তার করা হচ্ছে না? রিজু দত্ত এতদিন ধরে তৃণমূলের স্পোক্স পার্সন, বিজেপি সম্বন্ধে কাল মন্দ, অজয় পাল শর্মাকে তোর ঘাড় ধরে টেনে নিয়ে আসবো, প্রতি মুহূর্তে হিন্দুদেরকে অপমান, আজকে সে বিজেপির হয়ে বড় বড় লেকচার দেওয়া শুরু করেছে। আমার কথা হচ্ছে, এই গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি, দীপক ব্যাপারী, মানিক ফকির, এদের পানিশমেন্ট কেন হবে না? আমরা বলছি না যে রাস্তায় পিটিয়ে এদেরকে মেরে ফেলো, কিন্তু বিজেপির কি উচিত নয় পুলিশ দিয়ে এদেরকে ট্র্যাক করে গর্গর তো ইমিডিয়েটলি চাকরি থেকে স্যাক করে দেওয়া উচিত? আমরা প্ল্যানও নিচ্ছি, আমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে জাতিগতার পক্ষ থেকে যাব, ডেপুটেশন দেবো যে গর্গকে এখানে চাকরি করতে দেওয়া যাবে না, যে প্রাদেশিকতাকে এইভাবে এ করেছে। অলরেডি গর্গ পাল্টি মারছে, এখন বলছে নতুন সরকারকে আমরা ইয়ে করছি, কিন্তু কি আজকে বলছে এরা তো হচ্ছে সেই ইয়ের মতন, মোহাম্মদ ঘড়ির মতন, খাজা মঈনুদ্দিন চিশতির মতন। বুঝতে পারছে না বিজেপি যাদের প্রতি মহানুভবতা দেখাচ্ছে, কালকেই যদি পাল্টায়, না পাল্টেই তারা এরকমভাবে ওপেন খুন করে দিয়ে চলে গেল, তাহলে বিজেপি কাদের প্রতি মহানুভবতা দেখাবার কথা বলছে? কেন বলছে শ্রমিক ভট্টাচার্য? আমরা বলছি না যে ধ্বংস করে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কিন্তু গর্গ চট্টোপাধ্যায়, মানিক ফকির, দীপক ব্যাপারী, কৌশিক মাইতি, যারা দেশ বিরোধী কথা বলছে, যারা হিন্দু ধর্মকে নিয়ে এত অপমান করছে, তাদের বিরুদ্ধে কেন শ্রমিক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত একটা স্টেটমেন্ট দিচ্ছেন না যে এরকম মানুষদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, আমরা বলছি আইনি ব্যবস্থা, পিটিয়ে মারার কথা বলছি না, আইনি ব্যবস্থা নেওয়া হবে, আপনারা যেখানে লুকিয়ে থাকুন আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। এগুলো তো ওপেন প্রমাণ, এগুলো তো কোনো ফেক বা এআই এর নয়, কেন করছেন না? এগুলো না করলে শ্রীজাতর বিরুদ্ধে শাইনি ঘোষ ত্রিশূলে কন্ডম পরিয়ে করেছে, শাইনির বিরুদ্ধে কেন এখন এবারে আইনি প্রয়োজন নেওয়া হবে না? শ্রীজাতর বিরুদ্ধে সোদপুর ঘোলা থানায় এফআইআর করেছিল জাতির কথার পক্ষ থেকে।
কোনো অ্যাকশন হয় কবির সুমন হিন্দুর মেয়েকে ধর্ষণ করব, হিন্দুর মাকে ধর্ষণ করব, তা এরপরে কবির সুমনের গান কি কবির সুমনের এরপরে 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 যখন এরপরে কি আমাদের শ্রমিক বাবু কবির সুমন ইয়েতে গিয়ে সেমিনারে ইয়েতে গিয়ে গান গাইবে, অডিটোরিয়ামে গান গাইবে, এবং সেখানে কি কবির সুমনের সাথে কি একই মঞ্চ শেয়ার করবেন শ্রমিক বাবু? এই কবির সুমন জেনে রাখুন, কবির সুমনের বিরুদ্ধে খড়দা থানায় এফআইআর করেছিলাম। সেই এফআইআর করতে যখন করা হলো, যে রিসিভিং সেকশনে জমা দিতে গেলাম, বললো নেবো না। কেন নেবেন না? নেবো না। উল্টে কি হলো, থানা থেকে ওই টিটাগড়ের ওই মসজিদে মুসলমানদের খবর দেওয়া হলো, সেখান থেকে তারা একটা টোটো করে নিয়ে চলে এলো, বললো আমাদের টোটোয় চলুন, পৌঁছে দিচ্ছে। আমরা প্রথমে বুঝতে পারিনি, এই অটো বুঝতে পারিনি। তারপরে যখন দেখলাম 786 লেখা, আমরা তাতে উঠলাম না। আমাদের নিয়ে যেত ওই টিটাগড়ের কোনো গভীর জঙ্গলে বা কোথাও, দিয়ে ওখানে আমাদের পিটিয়ে মারতো। থানা থেকে বলে দেওয়া হয়েছিল, খড়দা থানা। এরপরে আমরা লালবাজারে গিয়ে কবির সুমনের বিরুদ্ধে এফআইআর করলাম, নিল, তারপরে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। বলতে চাই তাহলে শ্রমিক বাবু, এই কবির সুমন যে হিন্দুর মাকে বলছে ধর্ষণ করব, মাওরা গুটখাখোর বিজেপি এই কথা যে বলেছে, আগামী দিনে তার বিরুদ্ধে আপনারা কি স্টেপ নেবেন, নাকি আগামী দিনে সে যখন ওই অডিটোরিয়ামে রবীন্দ্রসঙ্গীত গাইবে বা পিট সিগারেট থেকে চুরি করা গান গাইবে, আপনিও তখন সেইখানে কবির সুমনের সাথে বসে আপনি সেখানে সুমনের গানের তারিফ করবেন? আপনিও কি এই দিকেই যাচ্ছেন, নাকি আপনারা ইমিডিয়েট কবির সুমন, মানিক ফকির, দীপক ব্যাপারী, গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতির বিরুদ্ধে আইনি অ্যাকশন নেবেন? স্পষ্ট করুন এই জিনিসটা আপনারা। বলে রাখি, বিজেপির শক্তি কিন্তু হিন্দুরা। আর এই যে বিভিন্ন হিন্দু সংগঠন, যাদের আপনারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন, পোকা মনে করেন, কীট পতঙ্গের মতো ভাবেন, তারা নিজেদের রিস্ক নিয়ে, নিজেদের পকেটের পয়সা খরচ করে তারা কিন্তু দিনের পর দিন হিন্দুত্বের প্রচার করে গেছে। সেই বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধু তৈরি হয়েছে, মনে রাখবেন। এই বিন্দু বিন্দু থেকেই সিন্ধু তৈরি হয়েছে। বহু হিন্দু সংগঠন, তার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ আছে, সংঘও আছে, কিন্তু আরও যে বহু হিন্দু সংগঠন, যেরকম আমরাও আছি, দিনের পর দিন কত রিস্ক নিয়ে। আজকে যদি খড়দা থানা থেকে তুলে নিয়ে যেত, খড়দা থানার ভেতর থেকে খবর দিয়ে দেওয়া হচ্ছে এখানে কবির সুমনের বিরুদ্ধে এফআইআর। আমরা দুদিন আগে আমাদের এখানে ওই ধর্মীয় স্লোগান লেখা বিরিয়ানির দোকান আমরা গুঁড়িয়ে দিয়েছি। কেন হালাল লেখা থাকবে বলুন তো? কেন 786 লেখা থাকবে? 786 লেখা থাকবে আর হালাল লেখা থাকবে। হিন্দুর দোকানগুলো তো সব হালাল লিখছে, যাতে মুসলমানরা খায়। কেন এই জিনিসটা হবে? হালাল কেন হবে? হালাল কেন হবে? আর 786 এটা তো একটা ওয়ার ক্রাইম। মোহাম্মদ 786 জন নিয়ে, অনুচর নিয়ে মদিনা দখল করেছিল। এই 786টাকে এইরকম আমরাও তোমাদের প্রত্যেকটা জায়গায় দেখবেন 786, শুধু বাংলা বলে নয়, সারা ভারতে, হিন্দু অঞ্চল, সারা পৃথিবী, যে এটা হচ্ছে ওয়ার ক্রাইম। আমরা তোমাদের জায়গাগুলো দখল করব, আমরা তোমাদের দারুল ইসলাম বানাবো, এগুলো হচ্ছে হারাম, আমরা ইসলাম বানাবো। আজকে আমরা কিন্তু পারবো না মুসলমান অধ্যুষিত মেটিয়াবুরুজ, বন্দিপুর, ফতুল্লাপুর, এইসব রাজাবাজার, এইসব জায়গায় গিয়ে কি আমরা পারবো কালীমায়ের ছবি লাগিয়ে দোকান দিতে? এই যে গার্ডেন রিচে আজকে রাকেশ সিং হেরে গেল, অথচ এই গার্ডেন রিচে বছরের পর বছর কংগ্রেসের রামপিয়ারি রাম জিতে আসতো। কিন্তু যেই সিপিএমের আমল এলো, পাল্টে গেল। কেন পাল্টে গেল ঘটনাটা? আগে সিপিএমের মুসলমান জিততো, এই ফরওয়ার্ড ব্লকের একটা ছিল কুলাঙ্গার কলিমুদ্দিন শামস, যে একে খুন করেছিল, বিনোদ মেহতাকে খুন করেছিল এসপি বন্দর। সমস্ত বাংলাদেশে যত বিহারি আর ইউপির এরা ছিল, মুসলমানরা ছিল, যারা ওই পূর্ব পাকিস্তানে হিন্দুদের ওপরে অত্যাচার করত, তাদের বাংলাদেশ হওয়ার পরে তারা যখন বাংলাদেশ সরকার বলে এখান থেকে চলে যাও তোমরা, পাকিস্তান নিল না, তারা সব ওই গার্ডেন রিচে গেল। এবং গার্ডেন রিচে তখন ওই জ্যোতি বসু তাদেরকে সাদরে আহ্বান করে তাদের ভোটার বানালো। ওখান থেকে রাতারাতি সমস্ত উড়িষ্যার লোককে রাতারাতি তাড়িয়ে দেওয়া হলো।
কিছু বিহারি লড়াই করে রয়ে গেল, তাই রাকেশ সিং আজকে ওখানে দাঁড়াতে পারছে। কিন্তু ওখানে জিতছে ফিরাদ হাকিম। ওই লোকগুলো কিন্তু সব ওখানকার হচ্ছে বাংলাদেশ থেকে আসা, ওই পূর্ব পাকিস্তান থেকে আসা আলবদর, আরও যে সমস্ত ভয়ঙ্কর যে সমস্ত সংগঠন ছিল পাকিস্তানের তৈরি করা, যাদের কাজ ছিল ওখানে হিন্দু নারীদের ওপরে অত্যাচার, হিন্দুদের ওপরে নারীদের ধর্ষণ, হিন্দুদের জমি জমা দখল, এরা হচ্ছে তারা এসে ওই গার্ডেন রিচ দখল করে নিল। আর গার্ডেন রিচের যারা ভূমিপুত্র ছিল, ওই উড়িষ্যার লোক যারা যারা কর্মসূত্রে, যারা ওই বন্দর এলাকার কর্মসূত্রে ওখানে থাকতো, বাঙালি ওখানকার বিহারিরা, তারা ওখান থেকে বিতাড়িত হয়ে গেল। বিজেপির কি দায়িত্ব বর্তায় না ক্ষমতায় এসে এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে? যারা উর্দু ভাষায় কথা বলে গার্ডেন রিচে, এরা কারা? এদের দেখুন, এরা কিন্তু দেখবেন সব ওই বাংলাদেশ হওয়ার পরে আসা লোক। তাই এদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো বা এদেরকে উৎখাত করে তাড়ানো, এটা কি বিজেপির উচিত নয়? অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে। এবং তখন দেখবেন এই ফিরাদ হাকিম হয়তো তার পূর্বপুরুষ হয়তো এইখানকারই লোক, এই দেশেরই লোক, উত্তরপ্রদেশ থেকে এসেছে। হ্যাঁ, সে উত্তরপ্রদেশ থেকে আসতে পারে, কিন্তু এই বঙ্গের এই ভারতেরই অংশ লোক তারা। কিন্তু ওইখানে যাদের ভোটে সে জিতছে তারা কিন্তু সব ওই 72 সালের পরে, যার জন্য দেখেন সবাই উর্দুতে কথা বলে, সবাই উর্দুতে কথা বলে। থেকে বড় কথা হচ্ছে তৃণমূল যে এবারে 80টা সিট, তার মধ্যে তো দেখা যাচ্ছে একটা চাঞ্চল্যকর তথ্য, ম্যাক্সিমামই তো হচ্ছে মুসলমান ক্যান্ডিডেট জিতে। হ্যাঁ, তৃণমূল এখন তো মুসলমানদের পার্টি হয়ে গেল। ফিরাদ হাকিম বিরোধী দলের নেতা হবে, যদি বিধানসভায় তারা যায় বিরোধী দলের নেতা হবে। এবং তৃণমূল এখন ওই অভিষেক ব্যানার্জিকে লাথি মেরে ফেলে দেবে যতদিন এই বেঁচে থাকবে। ওই মমতাকে হয়তো সামনে এর মতো গাজরের মতো ঝুলিয়ে রাখবে। আজকে আসামে কংগ্রেসের যে কজন জিতেছে তারা একজন বাদে সবাই মুসলমান। 18টা সিটের মধ্যে 17 জনই মুসলিম। আজকে তৃণমূল মুসলমান হয়ে যাবে। কমিউনিস্টদের কথা বাদ দিন, এগুলো তো কতগুলো মানে কি বলবো, পাগলা কুকুরের জাত, ঘেউ কুকুরের জাত। তাই তো কলতান নাকি বিশাল লড়াই করেছিল, জামানত জব্দ হয়েছে। এগুলো তো চিরকাল জিহাদি চাটা, কমিউনিস্টগুলো চিরকালে জিহাদি এখানে চাটা। অদ্ভুত লাগছে যে লেনিন একটা মানে যৌন রোগে আক্রান্ত হয়ে মরে যাওয়া এক লেনিন, যার সাথে ভারতের সংস্কৃতির দূর দূরান্তের কোনো ইয়ে নেই, তার একটা মূর্তি মুর্শিদাবাদে ভাঙা হয়েছে বলে আমি দেখছি আমাদের এখানে তথাকথিত বিজেপি করা জাতীয়তাবাদীরা তার তীব্র নিন্দা করছে। আর দিনের পর আজকে সিপিএম ক্ষমতায় এলে একটি হিন্দু মনীষীর মূর্তি তারা এখানে রাখতে দেবে? কি এরা মানে বুঝে পাই না। এরা বিজেপি বলছে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী, অথচ লেনিনের মূর্তি বাংলা নাকি তীব্র প্রতিবাদ। এর মধ্যে দিয়ে দেখাচ্ছে বিজেপি কত মহানুভব। এরা মাথা মোটা গর্ধব ছাড়া কি? যে রাশিয়া, সে রাশিয়ায় ওই লেনিনের তৈরি করা কমিউনিস্ট পার্টি, তারা তার পরবর্তী 70 বছরে, বিশেষ করে স্ট্যালিনের আমলে সে ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল। আমরা হিটলার করি, হিটলার কলক্ষ মানুষকে খুন করেছে, স্ট্যালিন তার 3 গুণ তার দেশের মানুষকে খুন করেছিল, তার পার্টির লোককে খুন করেছে। মানে লেনিনের সহযোগী ট্রটস্কি, তাকে পর্যন্ত এরা খুন করেছিল। ভাবতে পারেন ট্রটস্কি। আমার পয়েন্টটা আপনি কেন না, তার এখানে কেন লেনিনের মূর্তি থাকবে? না, আপনি আমার প্রশ্নটা শুনুন। সেটা হচ্ছে যে বিজেপির হিন্দুত্ববাদীরা এখন লেনিনের মূর্তি বাঁচানোর জন্য ফেসবুকে আবেদন করছে, দেখাচ্ছে কত মহানুভব। সেই তো বলছে, এরা মূর্খ, মাথা মোটা না কি এরা? আপনি রাশিয়ার কাউর মূর্তি রাখতে হয়, যেটা রাশিয়ায় এখন রাখছে পিটার দি গ্রেটের মূর্তি প্রতিষ্ঠা করুন। কিন্তু ভারতে কেন করবো আমরা? কেন করতে হবে? যদি করতাম কোনো বিদেশি, যদি কেন করবো আমরা? কেন করবো? আমরা অনেক সময় অনেক বিদেশিরও রাখি, আবার আমাদের গান্ধীর মূর্তিও বিদেশে আছে, রবীন্দ্রনাথের মূর্তিও আছে, যে এটা হচ্ছে সভ্যতার এক্সচেঞ্জ। লেনিনের মূর্তিকে কেন গার্ড করছে, কেন ডিফেন্ড করছে আজকে বিজেপির এই তথাকথিত জাতীয়তাবাদীরা? লেনিনকে রাশিয়ার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ওই লেনিন, তার কোনো অস্তিত্ব নেই রাশিয়ার বুকে। তাকে আমরা বুকে আঁকলে কেন রাখবো? মানে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা কুশিক্ষিত। এরা কুশিক্ষিত, এরা ভাবছে মহানুভবতা। কিন্তু কালকে বামপন্থীরা যদি ক্ষমতায় চলে আসে, কাল সবার আগে সারা ভারতে সবার আগে অযোধ্যা মন্দিরটাকে ঘুরিয়ে দেবে এরা। বামপন্থীরা দেবে তো। বামপন্থীরা এক নম্বর হচ্ছে রাম মন্দির ঘুরিয়ে দিয়ে ওখানে আবার ওই বাবরি ধাঁচার পুনরুদ্ধার করা। তাহলে এদের সাথে কিসের মহানুভবতা? এদের সামনে বিজেপিকে মহানুভব দেখিয়ে কি লাভ আছে? উল্টে মানুষ যদি এটা হয়, মানুষ খুশি হবে। কিন্তু এটা না করে আমরা মহানুভবতা দেখালে বুঝতে পারছে না বিজেপি যে মানুষ যারা ওই সকালবেলায়
50% ভোট দিয়েছিল, তারা পরের বার সকালবেলায় দাঁড়িয়ে 50% ভোট দিয়ে বিজেপিকে উৎখাত করে দেবে। যারা যে বামপন্থীরা যাদবপুর ইউনিভার্সিটি বা ওই অন্যান্য যে ইউনিভার্সিটিতে যেখানে স্বামীজির মূর্তি আছে সেইগুলোকে ভাঙার বা তাকে মুড়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিল তারা স্বামীজির মূর্তিকে। সেখানে তাদের যে আরাধ্য দেবতা লেনিনের মূর্তি কেন ওই যাদবপুরে থাকবে, আর কেন তাকে আর বিভিন্ন জায়গায় ভেঙে দিলে তার নিন্দা করা হবে। আচ্ছা, এবারে একটা মারাত্মক জিনিস, এই বাংলাদেশের এক জুলাই যোদ্ধার সংসদ ডিউক হুদা কি মারাত্মক কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে, শুনে নিন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনিও শুনুন। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার এবং ভোট চোর সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমাদের বাংলাদেশের স্বাধীনতায় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন সেই সহযোগিতার কথা আমরা ভুলি নাই। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপি শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক এবং নিজের স্বকীয়তা স্বাধীনতা নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হোক। স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনাদের আমরা স্বীকৃতি দিচ্ছি এবং আপনাদের আবারও পাশে থাকার আশ্বাস দিচ্ছি। ডিউক হুদা, চেয়ারম্যান, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। মারাত্মক, কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? তাহলে এখান থেকে কি এটাই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে চাইছেন, উনি একটা ক্রাইসিস তৈরি করবেন এবং এটাকে হয়তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছে বাংলাদেশ জামাত। তাহলে এর থেকে তো প্রমাণিত যে কালকে যে চন্দ্রনাথ, আপনি বলছেন যে চন্দ্রনাথ রথকে যে মারা হলো, এর পিছনে বাংলাদেশের এদেরই হয়তো যোগ আছে। পশ্চিমবঙ্গের বুকে তা আমাদের কি দায়িত্ব বর্তায় না প্রতিটি বাংলাদেশি মুসলমানকে চিহ্নিত করে ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো? নাকি সেখানে শ্রমিকবাবু বলবেন যে মানবতা মহানুভবতা দেখাতে হবে, বিজেপি উদার পার্টি, বিজেপি এইসব করে না? আমরা কি বলবো? হতাশ। এটা শুনে কি বলবেন? মমতা এরপরে পাকিস্তান থেকে বলবে, এরপরে কত 58টা না 53টা মুসলিম, 54টা মুসলিম রাষ্ট্র আছে, সেখান থেকে বলবে। কি করবেন তখন? রাস্তা একটা বেছে নিতে হবে। ওই দু নৌকায় পা দিয়ে কিন্তু চলা যায় না। যদি মনে করেন যে সবাই মিলে যে আমরা এই দেশটা হিন্দু থাকবে। আপনি শ্রমিকবাবুকে বলছেন? শ্রমিকবাবুকে এবং যেসব নেতারা ওই মুসলমানের বাড়ি গিয়ে বুক আগলে জগন্নাথ সরকার চেষ্টা করছেন, তাদের সবাইয়ের উদ্দেশ্যে বলছি। কারণ আমরা হিন্দু ওয়ারিয়ার, আমরা কিন্তু ওই স্ট্যাম্পমারা পোস্টধারী কোনো লোক না, আমরা ওয়ারিয়ার। সেই 90 সাল থেকে এই যুদ্ধ করে আসছি, সিপিএমের ওই ভয়ঙ্কর দিন থেকে। পার্টি করে আমাদের পেট চালাতে হয় না। প্রতি মুহূর্তে মৃত্যু যেখানে পিছু পিছু চলতো, সেইখানেও কিন্তু এই হিন্দুত্বের প্রচার করে। আচ্ছা, এই যে এইটার সাথে মমতা, আপনি কি তাহলে কি মনে, আপনি তো এর পেছনে গর্গ আছে, তো গর্গ তো এদেরই লোক, গর্গ হচ্ছে ওদের এজেন্ট ইন বেঙ্গল। বাংলা এদের এজেন্ট, সরকারি দপ্তরে বড় চাকরি করে, আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, মোটা অর্থ উপার্জন। কেন্দ্রীয় মাইন্ড ইউ, এটা কিন্তু রাজ্য নয়, কেন্দ্রীয়। আইএসআই একটা কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তাহলে সেই গর্গকে যে এত প্রাদেশিকতা করছে এবং এদেরই এজেন্ট সে, তাকে কেন আইএসআই থেকে স্যাক করা হচ্ছে? দীপক ব্যাপারী এদের এজেন্ট, মানিক ফকির এদের এজেন্ট, কৌশিক মাইতি এদের এজেন্ট,
এরকম লক্ষ লক্ষ হিন্দুকে, হিন্দু মানে হিন্দুর নামধারী, যোগেন মণ্ডলের মতো এরকম হিন্দুর নামধারী এদেরকে এরা এজেন্ট বানিয়ে রেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে উনি পদত্যাগ করছেন, তার মানে কি এই পিছন থেকে এই মদতগুলো এবং এটাকেই একটা আনরেস্ট তৈরি করা পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো? 54টা মুসলিম রাষ্ট্র থেকে তাকে মদত দেওয়া হচ্ছে। পদত্যাগ আপনি করবেন না, পদত্যাগ করবে না কেন? আগামী দিনে এই ইস্টার্ন জোন থেকে আমরা এখানে ইসলামের পতাকা উঠাবো, আপনি পদত্যাগ করবেন না, তাতে যা হয় হবে। 54টা মুসলিম রাষ্ট্র তাকে মদত দিচ্ছে, ভেতরে ভেতরে মদত দিচ্ছে, আরও হয়তো অনেকে মদত দিচ্ছে, তাকে মদত দিচ্ছে, যেই মদতে উনি কিন্তু আজকে এই কাজগুলো করছেন। এবং আমরা আশঙ্কা প্রকাশ, এবং আমার মনে হয় আমি 100% শিওর, পশ্চিমবঙ্গের বুকে এবারে কাশ্মীরের থেকে অনেক ভয়াবহ সব জঙ্গি হামলা শুরু হবে। আমাদের এটা আগামী দিনে যদি হয়, এই জায়গাটাকে রিপিট করে শোনাবো, পশ্চিমবঙ্গের বুকে কাশ্মীরের থেকে অনেক ভয়াবহ সব জঙ্গি হামলা শুরু হবে, বেছে বেছে হিন্দু। ঠিক আছে, যদি এখন টেকনিক্যালি বলা হচ্ছে শপথ গ্রহণ হয়নি, শনিবার তো শপথ হবে, তারপরে দেখতে চাই কি হয়। ওই যোগীজির মতো যদি গুঁড়িয়ে দেওয়া না হয়, তাহলে কিন্তু ওই রঘুবর দাসের মতো অবস্থা হবে। এবং প্রতিদিন এই চন্দ্রনাথের মতন মানুষরা আমাদের ভাববে যে জঙ্গিরা ভাববে যে আমরা দুর্বল, বিজেপি দুর্বল, এবং তার ফায়দা নিয়ে করবে। রত্না দেবনাথ, অভয়ার মায়ের বাড়ির সামনে বোমাবাজি হয়েছে আজকে, কি বলবেন? ওই তা না হলে ওই সন্দেশখালী, ডায়মন্ড হারবার, এইসব জায়গার মেয়েদেরকে, ঘরের বউদেরকে স্বামী সন্তান ছেড়ে ওই রাত্রি 2টার সময় পিঠে বানানো মানে তো কি জানে, ওটা একটা প্রতীক শব্দ, ওই নোংরা শব্দটা ব্যবহার করা হয় না, গণিমতের মাল হতে হবে। তাহলে আবারও সেই একই দিন ফিরে আসবে। এরা কোনোদিন পাল্টাবে না, পাল্টাতে পারে না, মনে রাখবেন, এরা পাল্টাতে পারে না, একই থাকবে। আর আমরা চিরকাল সেই ভুলটা করে যাচ্ছি, সেই একই ভুল আমরা করে যাচ্ছি। যারা স্বাধীনতার আগে 99% পাকিস্তানের জন্য ভোট দিল, তারা কী করে রাতারাতি ভারত প্রেমী, ইন্ডিয়া প্রেমী? আপনারা তো হিন্দুস্তান রাখেননি, সংবিধানে ঘেন্না করেন হিন্দুস্তানকে, তাই লিখেছেন ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। তার এগেনস্টে যারা 99% ভোট দিয়েছিল, তারা কি করে রাতারাতি ইন্ডিয়া দ্যাট ইজ ভারতকে নিজের দেশ বলে মেনে নিল? এইগুলো ভাববেন। ইতিহাস থেকে যদি শিক্ষা না দেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। এবং মনে রাখবেন, 5টা বছর কিন্তু হু হু করে চলে যাবে, 5 বছর পরে কিন্তু আবারও ইলেকশন আসবে। সেই দিনকে যদি কোনোভাবে এই যে মানুষ যাদের আবেগ নিয়ে আপনারা আজকে ক্ষমতায় এসেছেন, তারা যদি আবেগচ্যুত হয়ে আপনাদেরকে সরিয়ে দেয়, শ্রমিকবাবু, আপনি পালাবার পথ পাবেন না। কিন্তু পিটিএ মেরে ফেলবে। কিন্তু পরিশেষে বলি, জাতির কথা দেখেছেন, আমরা ওই দোকান, ওই জেহাদের স্লোগান আমরা গুড়িয়ে দিয়েছি। আমরা আগামী দিনে এরকম আরও কাজ আমরা নিচ্ছি, রাস্তায় নেমে। ইউটিউবে আমাদেরকে ওই কমেন্ট করে দারুণ হয়েছে, দোকানটা ভাঙলেন না কেন, এইসব ভাটের কমেন্ট আমাদেরকে করবেন না। সাহস থাকলে আমাদের সাথে নেমে রাস্তায় কাজ করুন। জানি আপনাদের সাহসের খুব অভাব, যারা কমেন্ট করেন, একদম বলছি, আপনারা যারা কমেন্ট করেন, আপনাদের সাহসের বড্ড অভাব, আপনারা জাতির কথায় আসবেন না। কিন্তু যদি সাহস থাকে, সদিচ্ছা থাকে, আসুন, জাতির কথার হাত শক্ত করুন। এই গর্গ এবং কোম্পানিকে ইঞ্চিতে বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা এই কাজ চালিয়ে যাব, আমাদের কোনো পলিটিক্যাল অ্যালিজিয়েন্স, দায়বদ্ধতা নেই। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। চন্দ্রনাথ বাবুর আত্মার শান্তি কামনা করি। ওং দিব্যং লোকং স গচ্ছাতু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।